আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের ফিজিক্স বইয়ের পঞ্চম অধ্যায়ের নাম হলো আমরা পদার্থের অবস্থা এবং চাপ। এই অধ্যায়ের আমরা তিনটা টপিক্সে কথা বলেছিলাম। একটা ছিল আমাদের ঘনত্ব, একটা ছিল চাপ, একটা ছিল ধাক্কা। এরপরে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা সূত্র প্রতিপাদন করব। এখানে আর কি কি সূত্র আছে আমাদের। এখানে আমরা প্রথমেই যে সূত্রটা প্রমাণ করব সেটা হলো যে আমরা তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা বের করব। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। স্থির তরলের মধ্যে যেমন ধরো আমি এই পাত্রে কিছু পানি নিয়েছি, এই যে এই পর্যন্ত আমি পানি নিয়েছি, এই পানির মধ্যে বা এই তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে আমরা চাপের রাশিমালা নির্ণয় করব। তাহলে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। আচ্ছা, এইটা আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখে নিচ্ছি। আচ্ছা, ধরে নাও আমরা এই পাত্রে কিছু তরল পদার্থ নিয়েছি। যে পাত্রে নিয়েছি সেই পাত্রের তলের ক্ষেত্রফল ধরছি আমরা এ, অর্থাৎ যে পাত্র নিয়েছি সেই পাত্রের তলের ক্ষেত্রফল নিয়েছি এ। যতটুকু তরল পদার্থ নিয়েছি সেইটুকু তরলের উচ্চতা বা গভীরতা হলো এইচ ধরছি আমরা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো এইচ, আমরা এইচ নিয়েছি। এরপর যে তরলটা নিয়েছি সেই তরলের ঘনত্ব ধরে নিচ্ছি হলো রো আমরা ঘনত্ব ধরে নিচ্ছি। এবং যে স্থানে যে জায়গায় এই পরীক্ষাটা করছি আমরা সেই স্থানের অভিকর্ষ ত্বরণ আমরা জি নিচ্ছি, যেটা আমরা নেন্টুওয়ালা জি বলে থাকি। মজা করে বলি, আসলে এটা ছোট হাতের জি, অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এই জায়গাটা আমরা চারটা রাশি নিয়েছি। আমরা কি কি নিলাম সেগুলো একটু লিখে ফেলি। যেমন ধরো পাত্রের তলের ক্ষেত্রফল ধরলাম সমান এ, ওকে। এরপর তরলের গভীরতা ধরলাম সমান এইচ এবং তরলের ঘনত্ব ধরলাম রো। এবং যে জায়গায় পরীক্ষাটা করছি ওই স্থানের অভিকর্ষ ত্বরণ আমরা ছোট হাতের জি ধরছি। আমরা এই চারটা রাশি ধরে নিচ্ছি। এত সহজ হতে পারে তুমি চিন্তাও করতে পারো না, একদমই সহজ করে নিয়ে আসছি আমরা। যেমন ধরো অতএব চাপ পি সমান এফ ডিভাইডেড বাই এ। আমরা জানি যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তাহলে ওপরেরটা হলো বল আর নিচেরটা হলো ক্ষেত্রফল। তাহলে এটা যদি তুমি বাংলা লিখতে চাও লিখতে পারো, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এটা কিন্তু আমরা জানি যে চাপ পি সমান হলো এফ ডিভাইডেড বাই এ, যেখানে এফটা কি, এফটা হলো বল, আর বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল হলো আমার চাপ। তাহলে চাপের ইকুয়েশনটা আমরা লিখে ফেলেছি। এটা হলো আমাদের চাপের ইকুয়েশন, ওকে। এটা আমরা জানি। এখন আমরা দেখব যে বল সমান কি জানি আমরা বল সমান জানি ভর গুণন ত্বরণ। এটা আমরা জানি, অর্থাৎ ফাদার ইকুয়াল টু মাদার জানি আমরা। ফাদার ইকুয়াল টু মাদার, এম এ, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র এটা। তাহলে ফাদার ইকুয়াল টু মাদার যদি আমরা জানি, তাহলে এখন আমরা এটাকে ভাঙতে থাকবো একের পর এক। এসব কিভাবে ভাঙি দেখো। এই যে যেমন ধরো ভরকে আমরা ভাঙবো, ভরকে ভেঙে কি পাই এটা তুমি যদিও
এখন পর্যন্ত হয়তো চিন্তাই করনি, কিন্তু তুমি পাবে। কি পাবে দেখো, রো ইকুয়াল টু কি জানো তুমি? এম ডিভাইডেড বাই ভি জানো। তাহলে এম সমান কি জানো তুমি? রো ভি জানো। তাহলে তুমি ভর সমান কি লিখতে পারবা? ভর সমান ঘনত্ব এবং আয়তনের গুণফল লিখতে পারবা। আমরা ভর সমান লিখব ঘনত্ব এবং আয়তনের গুণফল। তাহলে আসো এটা সমান লিখব হলো ঘনত্ব গুণন আয়তন লিখব। আয়তন লিখেছি। এখন এই ত্বরণ বলতে আমাদের এখানে কোন ত্বরণকে বোঝাচ্ছে? আমরা এখানে আমাদের এখানে যে ত্বরণটা তার নাম হলো অভিকর্ষ ত্বরণ। আমি ত্বরণ বলি আর অভিকর্ষ ত্বরণ বলি, আসলে ওটা কি? আসলে ওটা ত্বরণ। তাহলে আমরা এখানে লিখব অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। ওকে ফাইন। এবার তুমি আমাকে বলো আর কি ভাঙা যায়? আচ্ছা, ঘনত্ব গুণন আয়তনকে ভাঙলে তুমি কি কি পাবে? সবাই জানি আমরা জানব দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই তিনটা পাবো। সাথে আমরা কি পাবো? অভিকর্ষ ত্বরণ মানে হলো নেন্টুওয়ালা জি, আমরা লিখে ফেলেছি। ওকে, এবার দেখো ঘনত্ব গুণন। এরপর দেখো তুমি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে কি হয়? ক্ষেত্রফল হয়। এসো আমরা ক্ষেত্রফলটা লিখে ফেলি। এই যে দেখো আমি ক্ষেত্রফল লিখলাম, সাথে আমাদের উচ্চতা থাকলো আর সাথে আছে হলো জি। এবার তুমি ঘনত্বকে কি দিয়ে প্রকাশ করো? রো। ক্ষেত্রফল এখানে কি ধরেছ তুমি? এ। এবং উচ্চতা কি ধরেছ? এইচ। এবং সাথে আছে জি। বাস। তাহলে দেখো এই যে বল সমান আমরা ঘনত্ব গুণন ক্ষেত্রফল গুণন উচ্চতা গুণন এবং অভিকর্ষ ত্বরণ, এই চারটা রাশির গুণফল সমান আমরা পেয়েছি হলো বল। এই বলের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসায় দেব। দেখো কি আসে। আমরা যদি এখন এই বলের মানটাকে 1 নম্বর সমীকরণে বসায় দেই, তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই কি পাবো একটু দেখে নাও। চাপ পি সমান এফ ডিভাইডেড বাই এ ছিল, তাহলে চাপ পি সমান এফ মানে বল, বলের জন্য কি পাবো? রো গুণন এ গুণন এইচ গুণন জি ডিভাইডেড বাই এ পাবো। ওকে, এই যে এ আর এ কাটলাম, থাকে কি? তাহলে চাপ পি সমান এইচ রো জি। একটু সাজায় লিখেছি আমি, রোটা যদিও আগে ছিল আমাদের, তা না লিখে আমরা কি লিখলাম? এইচ রো জি। হ্যাঁ, আমরা চাপ ইকুয়াল টু পেয়েছি এইচ রো জি। তাহলে এখানে আমরা এটাকে ইপটিজিং বলে থাকি। কেন বলি জানো? এই যে এইচ মানে হলো হাই, রো জি, তাহলে চাপ পি সমান হলো হাই রো জি। তাহলে এইটা যদি আমরা এইভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা এ পর্যন্ত চাপের দুইটা ইকুয়েশন পেয়েছি। একটা চাপ পি সমান হলো, দেখো আমরা চাপ পি সমান 1 নাম্বার পেয়েছি হলো চাপ পি সমান এফ ডিভাইডেড বাই এ, আর 2 নাম্বার আজকে আমরা পাইলাম পি সমান এইচ রো জি। এখন এই দুইটা চাপ যদি তোমার একই সাথে মনে থাকে, তাহলে তুমি যে কোনো অঙ্কে চাপের রাশিমালা যদি বের করতে বলে বা চাপের মানটা যদি বের করতে বলে, আর এই দুই সূত্র যদি তোমার একসাথে মনে থাকে, তাহলে অবশ্যই তুমি প্রয়োগ করে অ্যান্সারটা সঠিকভাবে বের করতে পারবা। শুধু কার উপর ভিত্তি করে? আমরা অঙ্কটাতে দেখব আমাদেরকে কি কি ডাটা দেওয়া আছে তার উপর নির্ভর করবে। 1 নম্বর সূত্রে আমাদের বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল ছিল, আর 2 নম্বর সূত্রে আমাদের কি ছিল? 2 নম্বর সূত্রে আমাদের পি সমান এইচ রো জি ছিল। দ্যাট মিনস এইচ বলতে আমরা বোঝাচ্ছি তরলের গভীরতা বা উচ্চতা, রো বলতে আমরা বোঝাচ্ছি তরলের ঘনত্ব, এবং জি বলতে আমরা বোঝাচ্ছি ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। যদি আমরা এই রাশিগুলোর নাম সহ এই দুইটা সূত্র মনে রাখতে পারি, তাহলে এই ধরনের সূত্র প্রয়োগে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো ইনশাল্লাহ। ওকে ডিয়ার মাই পিচির, আমার একটা ইকুয়েশন কত সহজ করে নিয়ে আসা যায় দেখো। আমি নিয়ে আসছি, আমরা একটা পাত্র নিয়েছিলাম, পাত্রে কিছু পানি নিয়েছিলাম, যে পাত্রে নিয়েছি সেই পাত্রের তলের ক্ষেত্রফল এ ধরেছি, তরলের গভীরতা এইচ ধরেছি, যে তরল নিয়েছি সেই তরলের ঘনত্ব আমরা রো ধরেছি, এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণকে আমরা জি ধরেছি। তারপরে আমরা কি করেছি? চাপ
পি সমান এফ ডিভাইডেড বাই এ। এখন আমরা কি করেছি, আমরা এই যে বল পাইলাম এখানে, সেই বলের ইকুয়েশনটা বের করেছি। আমরা সবাই জানি যে বল ফাদার ইকুয়াল টু মাদার এম এ, মাদার এম মানে ভর আর হলো ত্বরণ। তাহলে এই ভরকে আমরা ভাঙবো কিভাবে? যেহেতু আমরা পঞ্চম অধ্যায়ে আছি, সুতরাং তুমি জানো যে রো ইকুয়াল টু হলো এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি হয়? রো ভি হয়। যদি তাই হয় তাহলে এটা ঘনত্ব এবং আয়তনের গুণফল। তাহলে আমরা বাংলায় লিখেছি ঘনত্ব এবং আয়তন। এরপর আমরা কি করেছি, ঘনত্ব ঠিক রেখেছি, আয়তনকে ভেঙ্গে আমরা দিয়েছি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা যদি হয়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল হয়। তার সঙ্গে উচ্চতা এবং জি আছে, এই পাশে আছে ঘনত্ব। আমরা প্রতীকগুলো লিখেছি, ঘনত্বের জন্য রো, ক্ষেত্রফলের জন্য এ, উচ্চতার জন্য এইচ এবং অভিকর্ষ ত্বরণের জন্য জি। এই বলের মানটা এই 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমরা কি পাইলাম? চাপ পি সমান এইচ রো জি, যা তোমাকে অসংখ্যবার অঙ্ক করার সময় ব্যবহার করতে হবে, অসংখ্যবার। এরপর আমরা আজকে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো বায়ুমণ্ডলীয় চাপ। এইটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করি, চলো। বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে তোমাদেরকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। ডিয়ার মাই পিচ্চির আমার, আমরা একটু দেখি বায়ুমণ্ডলীয় চাপ। ওকে ফাইন, বায়ুমণ্ডলীয় চাপ কি জিনিস? আমরা জানি যে আমরা বায়ুমণ্ডলের চাপের মধ্যেই বসবাস করি। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত বেশি উপরের দিকে যাব, বায়ুমণ্ডলের চাপ তত কমতে থাকবে। এগুলো কেন কমে সেগুলো একটু আলোচনা করা দরকার, একটু বোঝা দরকার। আমরা একটু বড় হচ্ছি, ক্লাস 9 থেকে 10-এ, তারপর এসএসসি পরীক্ষা দিব, একটু বড় হব, সুতরাং এই বেসিক জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। আমি জানাই দিচ্ছি। ওকে, পৃথিবীর পৃষ্ঠে এই বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ মিটারে, অর্থাৎ 1 মিটার স্কোয়ারের ওপর, 1 মিটার স্কোয়ার ওপর এই বায়ুমণ্ডলের চাপ হলো 10⁵ নিউটন বলের সমান। এ তো অনেক বেশি, 10⁵ নিউটন বলের সমান। এত চাপ, এত চাপ। কিন্তু আমার দেহ সব দিক থেকে এই বায়ুমণ্ডলের চাপকে নাকচ করে দিতে পারে, আমরা কিছুই মনে করি না। আমাদের দেহের উপর বায়ুমণ্ডলের চাপ আছে, এটা আমরা বুঝতেই পারি না, তাই তো? এখন কেন এমন হয়? যেমন ধরো, আমার দেহের ক্ষেত্রফল যদি হয় 1 মিটার স্কোয়ার, 1.5 মিটার স্কোয়ার, বা আমার দেহের ক্ষেত্রফল যদি হয় 2 মিটার স্কোয়ার, তাহলে আমার ওপর বায়ুমণ্ডলের চাপটা কত? তাহলে তুমি দেখো, এটা হবে 1.5 × 10⁵ নিউটন বলের সমান। আবার আমি যদি একটু মোটা হই, আমার দেহের ক্ষেত্রফল যদি 2 মিটার স্কোয়ার হয়, তাহলে আমার এই দেহের ওপর বায়ুমণ্ডলের চাপ হবে 2 × 10⁵ নিউটন বলের সমান। এই বিশাল চাপ আমরা কি করে সহ্য করি? আসলে আমার সৃষ্টিকর্তা আমার দেহের মধ্যে আরেকটা চাপ সৃষ্টি করে দিয়েছেন। সেটা কি? সেটা হলো ব্লাড প্রেশার, রক্তচাপ তৈরি করে দিয়েছেন। যে রক্তচাপটা আমার দেহের বাহিরের দিকে ক্রিয়া করে, তাহলে আমার দেহের মধ্যে এই যে চাপ দিচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ আর বাহির থেকে, আর আমার দেহের মধ্যে ব্লাড প্রেশার বা রক্তচাপটা এই যে বাহির দিকে চাপ দেয়, ভেতর থেকে বাহির দিকে, আর বায়ুমণ্ডলের চাপ হলো বাহির থেকে ভেতরের দিকে। তাহলে বলটা এরকম, এটা একটা, এটা একটা। এখন এই দুই চাপ যদি সমান সমান হয়, এটাও চাপ, এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ, এটা হলো রক্তচাপ। এখন এই চাপ যদি সমান সমান হয়, তাহলে কি হবে? একটি আরেকটিকে নাকচ করে দেবে, সুতরাং সেখানে কোনো চাপ অনুভব হবে না। আমরা কিন্তু খুবই মজা করে পৃথিবীতে হেঁটে বেড়াতে পারি, যেদিকে মন চায় সেদিকে যেতে পারি, কারণ আমি কোনো চাপ অনুভব করি না। কারণ এই চাপ অনুভব করলে আমি তো বাঁচতেই পারবো না, আমি চলতেই পারবো না। তবে হ্যাঁ, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এই বায়ুমণ্ডলের চাপ কতটা ভয়ঙ্কর হতে পারে। যেমন ধরো, তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপরের দিকে যাত্রা শুরু করেছো,
কয়েক কিলোমিটার যাওয়ার পরে কোনো বায়ুমণ্ডলের চাপ নাই, কোনো বায়ু নাই, বায়ু শূন্য ভ্যাকুয়াম জায়গা। সেখানে তাহলে কি আছে? সেখানে তোমার বায়ুমণ্ডলীয় চাপ নাই, এই চাপই নাই। তাহলে শুধুমাত্র কি আছে? তোমার দেহের রক্তচাপ আছে। তাহলে যেখানে বায়ুমণ্ডলের চাপ নেই, শুধুমাত্র দেহের এই রক্তচাপ থাকবে, সেখানে আমরা কি সমস্যায় পড়ব? আমার দেহ থেকে ব্লাডগুলো, রক্তগুলো বিভিন্ন পথে বের হয়ে আসবে, আমার চোখ দিয়ে, আমার নাক দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে, সব দিক দিকে আমার এই রক্ত, ব্লাডগুলো দেহ থেকে বের হয়ে আসবে, কারণ বাহিরের বায়ুমণ্ডলীয় চাপ নাই। এই জন্য তুমি লক্ষ্য করে দেখো, নভোচারীরা মহাকাশে যান, চড়ে যখন মহাকাশে যায়, তখন তাদের দেহে এক প্রকার বিশেষ পোশাক পরানো থাকে। তারা যদিও নভোযানের ভিতরে সাধারণ পোশাকেই থাকে, কিন্তু যখন নভোযান থেকে বের হয়ে আসে, তখন কিন্তু তার দেহে এক প্রকার বিশেষ পোশাক পরা থাকে। সেই পোশাকটা কি? একটু ফুলা, এরকম ফুলা থাকে, তাই না? অনেক মোটা থাকে। কারণ হলো ওই পোশাকটার মধ্যে কি করা আছে? ওই পোশাকের মধ্যে আসলে বায়ুমণ্ডলের চাপকে নিয়ন্ত্রণ করা আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে। তা না হলে ওই নভোচারী সঙ্গে সঙ্গে মারা যাবে। এই যে বায়ুমণ্ডলীয় চাপ, এই চাপ কার উপর নির্ভর করবে জানো? এই বায়ুমণ্ডলীয় চাপটা ঘনত্বের উপর নির্ভর করে, বায়ুর ঘনত্বের উপর নির্ভর করে। যদি ঘনত্ব বেশি হয়, তাহলে বায়ুমণ্ডলের চাপটা বেশি হবে। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখি, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। সেটা হলো বায়ুমণ্ডলীয় চাপ বায়ুর ঘনত্বের ওপর নির্ভর করে। তাহলে বায়ুর ঘনত্ব যদি বেশি হয়, চাপ বেশি হবে, আর যদি বায়ুর ঘনত্ব কম হয়, তাহলে চাপটাও কম হবে। ওকে, এখন দেখি আমরা দ্বিতীয় কথা। এই ঘনত্বটা কার উপর নির্ভর করে? বায়ুর ঘনত্ব নির্ভর করে জলীয় বাষ্পের ওপর। কিভাবে, কি রকম ভাবে, কেন হয়, সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে বায়ুর ঘনত্ব নির্ভর করে জলীয় বাষ্পের উপর। ওকে, ফাইন। আমরা বায়ুর ঘনত্ব নির্ভর করে জলীয় বাষ্পের উপর, এটা আবার কেমন কথা? এবং এটা কিভাবে, কি জন্য আসলো, এটা দেখার বিষয় এবং বোঝার বিষয়। এই তো, তাহলে আমরা এটা বুঝবো যে কিভাবে আমাদের বায়ুর ঘনত্বটা জলীয় বাষ্পের উপর নির্ভর করে। আমি তোমাকে দুইটা ছবিতে দুইটা উদাহরণ দেব, তাহলেই তুমি এই দুইটা লাইন একদম পরিষ্কার এবং ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। আচ্ছা, ধরো আমরা একটা বাটি নিয়েছি, বাটি। ওকে, এই বাটিতে আমরা এবার কিছু কাচের মার্বেল রাখবো। মার্বেল বোঝো তো? ছোটকালে সবাই খেলেছো, তাই না? মার্বেল খেলো নাই? কে কে খেলো নাই আমাকে জানাও। আমরা এবার দেখব কাচের মার্বেল রেখেছি, লিখে নিই কাচের মার্বেল। কে কে খেলো নি? হাত তোলো। কে কে খেলো নি কাচের মার্বেল? ছোটকালে অনেকেই খেলেছে, তাই না? ওকে, তাহলে কাচের মার্বেল রাখলাম, এবং এমনভাবে আমি রেখেছি যে আর একটি মার্বেলও ওখানে রাখা সম্ভব নয়, একদম ফুল, একদম পূর্ণ করে রেখেছি। এইবার আমি একটা দুষ্টমি করতে চাই তোমার সঙ্গে। তোমার হাতে এবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10, আমি এই 10টি সোলার মার্বেল দিব। এটা কিসের মার্বেল? সোলার মার্বেল তোমাকে দিয়েছি। আচ্ছা, সোলার মার্বেল চেনো তো? ওই যে নতুন ফ্রিজ কিনে নিয়ে আসলে ফ্রিজের পেছনে যে শোলা থাকে, সেই শোলা দিয়ে আমরা মার্বেল তৈরি করেছি, ঠিক এই কাচের মার্বেলের সমান, একই আয়তনের। ওকে, এরপর আমি তোমাকে বললাম যে এখান থেকে তুমি একটি সোলার মার্বেল এই বাটিতে রাখো, রাখতেই হবে, কিন্তু আমি অর্ডার করেছি তোমাকে, তুমি রাখবা। ওকে, ফাইন।
এখন তুমি যখন একটি সোলার মার্বেল এই বাটিতে রাখতে গিয়েছ, তখন তুমি লক্ষ্য করলা এই বাটি থেকে একটি কাচের মার্বেল পড়ে গেছে। তাই তো যাবে, ওখানে তো এমনভাবে রেখেছিলাম ওখানে আর একটি মার্বেলও রাখা যাবে না, তাই বলেছিলাম। কিন্তু আমার অর্ডার পাওয়ার পর তুমি একটি সোলার মার্বেল যখন ওই কাচের বাটিতে রেখেছ, তখন সেখান থেকে একটি কাচের মার্বেল পড়ে গেছে। ওকে, তাহলে এবার যদি তুমি এই সবগুলো সোলার বলকে যদি তুমি এই সোলার মার্বেলকে যদি তুমি এই পাত্রে রাখতে চাও, তাহলে কি হবে? তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি কাচের মার্বেল পড়ে যাবে। ক্লিয়ার? ওকে, আবার দেখো, আবার বোঝো। এই 10টি সোলার বলকে যদি তুমি এই বাটিতে রাখতে চাও, তাহলে এই 10টি সোলার বল রাখার পর এই বাটি থেকে 10টি কাচের মার্বেল পড়ে যাবে। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই বাটিতে কাচের মার্বেলের পরিমাণ বেড়েছে না কমেছে? কাচের মার্বেলের পরিমাণ কমে গেছে। যদি আমি তোমাকে প্রশ্ন করি, এই বাটিতে কাচের মার্বেলের ঘনত্ব বেড়েছে না কমেছে? অবশ্যই কাচের মার্বেলের ঘনত্ব কমে গেছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? ওকে, যদি এটা ক্লিয়ার হয় তাহলে এইরকম আরেকটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি সামারাইজ করি, তাহলে কি বুঝবো? যে সোলার মার্বেলগুলো প্রবেশের ফলে কাচের মার্বেলগুলো চলে গেছে বা পড়ে গেছে, ফলে কাচের মার্বেলের ঘনত্ব কমে গেছে। এটা হলো মূল কথা। সোলার মার্বেলগুলো এই বাটিতে রাখার ফলে কাচের মার্বেল পড়ে গেছে, সুতরাং এই বাটিতে কাচের মার্বেলের ঘনত্ব কমে গেছে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা আরেকটা উদাহরণ একটু দেখি। ধরো এই জায়গাটুকুর মধ্যে, এতটুকু একটা জায়গা নিয়েছি, এইটুকু জায়গার মধ্যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 1 লক্ষ বায়ু অণু আছে। 1 লক্ষ বায়ুর অণু আছে। বাতাসের অণু আছে কত? 1 লক্ষ বাতাসের অণু আছে। ওকে, ফাইন। এরপর এই জায়গায় দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 28 29 30 31 32 33 1000 জলীয় বাষ্প আছে। তাহলে এখন দেখো, আমি জানি যে জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়, তাই তো? কেন বেড়ায়? কেন? কারণ জলীয় বাষ্প বাতাসের চেয়েও হালকা। আমারও তো মনে শখ হয়, আমারও ইচ্ছা হয়, আমারও বাতাসের মধ্যে ঘুরে বেড়াতে ইচ্ছা হয়, কিন্তু পারি কি? না, আমি তো পারি না। কারণ কি? আমি বাতাসের চেয়ে ভারী, সেজন্য পারি না। তাহলে ডিয়ার মাই পিচ্ছিরা আমার, এই বাতাসের অণু যদি আমরা এই জায়গায় প্রবেশ করাই বা প্রবেশ করে, তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখে নিই। এখান থেকে যদি আমার একটি বাতাসের অণু, একটি জলীয় বাষ্পের অণু যদি এই অঞ্চলে প্রবেশ করে, তাহলে এই অঞ্চল থেকে একটি বাতাসের অণুকে বের হয়ে যেতে হবে, না হলে জলীয় বাষ্প জায়গা পাবে না। এখন তুমি চিন্তা করেও যে এই 1000, এই টোটাল 1000 জলীয় বাষ্প যদি এই বাতাসের মধ্যে প্রবেশ করে, তাহলে এই বাতাস থেকে 1000 বাতাসের অণু বের হয়ে যাবে। আমি এখন প্রশ্ন করতেই পারি তোমাকে, আমি এখন তোমাকে প্রশ্ন করছি যে এই অঞ্চলে বা এই বাতাসের অণুর ঘনত্ব বেড়েছে না কমেছে? বাতাসের ঘনত্ব কি হয়েছে? কমে গেছে, কারণ বাতাসের অণুর সংখ্যা কমে গেছে। তাহলে জলীয় বাষ্প প্রবেশ করলে বাতাসের ঘনত্ব কমে যায়,
ওইটা শুনতে যদিও একটু উল্টা মনে হয়, আমাদের কাছে কি মনে হয়? আমাদের কাছে মনে হয় বাতাসের মধ্যে জলীয় বাষ্প আসলে বাতাসের ঘনত্ব বেড়ে যাবে, কারণ বাতাস তো আছি, আরও জলীয় বাষ্প চলে আসছে, তাহলে কি হলো, ঘনত্বটা বেড়ে গেল, এরকম মনে হয়। কিন্তু এই মার্বেলের খেলার মতো একটা জলীয় বাষ্প যদি এই বাতাসের মধ্যে প্রবেশ করে, তাহলে এই বাতাসের একটা অণুকে বের হয়ে যেতে হবে, চলে যেতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তাহলে আমার এই 1000 জলীয় বাষ্প যদি এইটুকু বাতাসের মধ্যে প্রবেশ করে, তাহলে এখান থেকে বাতাসের 1000 অণু বের হয়ে যেতে হবে। তাহলে বাতাসের অণুর সংখ্যা কত হলো? এখন 1000 বেড়ে গেছে 1 লক্ষ থেকে, তাহলে 99,999 নাকি না, 99,000 থাকবে, 99,000। এর সঙ্গে যদি 1000 যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব এই যে 1 লক্ষ। তাহলে আমরা এই 1000 জলীয় বাষ্প যদি এই বাতাসের মধ্যে প্রবেশ করে, তাহলে এই বাতাস থেকে 1000 বাতাসের অণু বের হয়ে যাবে, সুতরাং বাতাসের অণু হয়ে যাবে 99,000। তাহলে বাতাসের ঘনত্ব কি হলো? বাতাসের ঘনত্ব কমে গেল। আর বাতাসের ঘনত্ব যদি কমে, তুমি এখানে বলেছ বাতাসের ঘনত্ব যদি কমে যায়, তাহলে বায়ুমণ্ডলের চাপ কমে যায়। তাহলে এই বায়ুমণ্ডলের চাপের সাথে সম্পর্ক কার? বাতাসের ঘনত্ব। আর বাতাসের ঘনত্বের সাথে সম্পর্ক কার? জলীয় বাষ্পের। আমরা অনেকেই এই হিসাবটা করতে ভুল করে ফেলি। আমরা মনে করি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। নো, নেভার, কখনোই নয়। কি হবে তাহলে? বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসের ঘনত্ব কমে যাবে, আর বাতাসের ঘনত্ব যদি কমে যায়, তাহলে বায়ুমণ্ডলের চাপ কমে যাবে। এখন এই চাপ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই, বায়ুমণ্ডলীয় চাপ নিয়ে। তবে এই চাপ কথাটা আগামী ক্লাসে বলতে চাই, কারণ এই বায়ুমণ্ডলীয় চাপের সাথে আমাদের ব্যারোমিটারের সম্পর্ক আছে। ব্যারোমিটার পার্ট থেকে আমরা কি করব? আবহাওয়ার পূর্বাভাস জানতে হবে। কিভাবে জানবো? আগামী ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ।